আজকে বাংলাদেশের ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের জন্য আপনি বলতে পারেন যে মহা গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটায় একে তো আমাদের আগামী যে টি-20 বিশ্বকাপ, এই বিশ্বকাপটার অনেকটা ভাগ্য নির্ধারণী একটা বৈঠক বাংলাদেশে চলবে। একটা নয়, একাধিক বৈঠক আজকে অনুষ্ঠিত হবে। একটা তো টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণী আছে, এবং এটাকে আপনি যদি একটু ব্রডার অ্যাসপেক্টে ভাবেন, এটা আসলে আইসিসির ভবিষ্যৎ রূপটা কি দাঁড়াইতে যাচ্ছে। আইসিসি কি ইউনাইটেড থাকতে পারবে কি না, এটা কি আসলে একটা ভাঙনের মুখে পড়বে কি না, এই ব্যাপারগুলোরও খানিকটা ফয়সালা আজকে ঢাকায় শুরু হবে বলা যায়। কারণ আইসিসির একজন প্রতিনিধি, দুজন আসার কথা ছিল, একজন প্রতিনিধি এখন ঢাকায় গতকালকে এসে পৌঁছেছেন। আজকে প্রথমে বিসিবি, পরে সরকারের বিভিন্ন অংশের সঙ্গে তিনি বৈঠক করবেন। তিনি নিশ্চয়ই কনভিন্স করার চেষ্টা করবেন বাংলাদেশ যাতে ইন্ডিয়ায় টি-20 বিশ্বকাপ খেলতে যায়। বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চয়ই তাকে ওই প্রেজেন্টেশনগুলো দেওয়া হবে যে এই থ্রেট আছে, তোমাদের লোকেরা, ইন্ডিয়ার লোকেরা এইসব বলতেছে। এবং আইসিসির গত ডিসেম্বরের যখনও পর্যন্ত আমরা আপত্তি করি নাই, তখনকার অ্যাসেসমেন্ট হচ্ছে এই যে আমাদের এই ঝুঁকি আছে। এখন কথা হচ্ছে যে এই পুরো ঘটনাটা কোথায় পৌঁছাইতে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত যা বুঝতেছি তাতে তো দুই পক্ষই অনড় আছে। আইসিসি অতটা অনড় না যতটা অনড় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। আইসিসিতে তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বাদেও কিছু ব্যাপার আছে। তো আইসিসি এখানে নমনীয় হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যথেষ্ট অনড়। সেক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একেবারেই অনড় থাকে, তাহলে ঠিক ঘটনাটা কোথায় যেতে যাচ্ছে। আমি যেটা বললাম যে আইসিসির এই একত্রিত থাকার আজকে শেষের শুরুটা হতে পারে। সেই জিনিসটা কোথায় যেতে যাচ্ছে সেইটা একটু আলোচনা করি আজকে। দেখেন, প্রবলেমটা আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ভার্সেস আদার ওয়ার্ল্ড, এরকম একটা অবস্থা আসলে আপনি বলতে পারেন। এটা আজকের ব্যাপার না, এটা প্রয়াত জগমোহন ডালমিয়া যখন ওই যে টিভি সত্ত্ব বিক্রির সিদ্ধান্ত নিলেন এবং পৃথিবীকে গ্লোবাল ক্রিকেটের আন্ডারে আনার চেষ্টা করলেন, এটা ছিল ক্রিকেটের একই সঙ্গে একটা মহা জগতে পা দেওয়ার শুরু। ডালমিয়াই ক্রিকেটকে আধুনিক করছেন, ডালমিয়াই ক্রিকেটকে টাকা কামাই করা শিখাইছেন। দেখেন, একসময় ইন্ডিয়ান ক্রিকেটের যে সম্প্রচার, এটাই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড টাকা দিয়ে করাইতো, দূরদর্শনকে টাকা দিয়ে। ডালমিয়া ওটা করলেন উল্টোটা, যে আমি এটা বিক্রি করব। সেটা পরে আইসিসি প্রেসিডেন্ট হয়ে আইসিসি টিভি সত্ত্ব বিক্রি করছেন, তাদেরকে আয় করা শিখাইছেন এবং পৃথিবীতে একটা গ্লোবালাইজেশনের চেষ্টা করছেন। কিন্তু হয় কি, ওই যে নোবেল সাহেব যখন ডায়নামাইট আবিষ্কার করলেন, উনি তো আবিষ্কার করছিলেন যাতে পাহাড় ধসায় বা বিভিন্ন বিপদ সরায় যাতে মানুষের উন্নয়ন করা যায়। কিন্তু পরে তো সেই ডিনামাইট যুদ্ধাস্ত্রে পরিণত হলো, এবং সেটা দেখেই তো উনি দুঃখে শোকে ওই এই ডিনামাইটের সমস্ত পেটেন্টের টাকা মানব গবেষণায় যারা কাজ করবেন তাদের পুরস্কারের জন্য উৎসর্গ করলেন, সেখান থেকে নোবেল পুরস্কারের জন্ম। তো ডালমিয়া সাহেব নিশ্চয়ই পরবর্তীকালে দুঃখ পাইছেন যে ওনার এই যে গ্লোবালাইজেশন এবং ক্রিকেটকে আয় করতে শেখানো, সেটার ফলে যেটা হয়েছে, যেহেতু আয়টা ইন্ডিয়া বেশি করতে পারতেছে, ফলে পুরো ইকোসিস্টেমটায় একটা ধস নেমে গেছে। ইন্ডিয়া ভার্সেস আদার ওয়ার্ল্ড, এরকম একটা চিত্র হয়েছে। ও সেটা তো এখন আর পুরো হিস্ট্রি না বললে, কিন্তু সম্প্রতি এই জিনিসটা গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে নারকীয় আকার ধারণ করছে। যে ইন্ডিয়া যে জায়গায় খুশি সেই জায়গায় খেলবে, কিন্তু বাকিদেরকে ইন্ডিয়া আসতে হবে, এরকম সব শর্ত টর্ত, যে কারণে পাকিস্তানের সঙ্গে নানা রকম ঝামেলা চলতেছিল। সম্প্রতি বাংলাদেশের সঙ্গেও ঝামেলা হচ্ছে। একটা মেরুকরণ তো তৈরি হয়েছেই, বিগ থ্রি করে মেরুকরণ করার চেষ্টা করা হয়েছিল। সেটা আবার ইন্ডিয়ার একজন মহৎ মানুষ শশাঙ্ক মনোহর, উনি আইসিসি প্রেসিডেন্ট হয়ে ভেঙে দিছিলেন, কিন্তু তাতে থামে নাই, বিগ থ্রির বদলে বিগ ওয়ান হয়ে গেছে। উনি যেই সরে আসছেন, এরা আবার বিগ ওয়ান করে ফেলছে। যাই হোক, এখন সেই চক্রটার যে বিপদটা হয়েছে এবার বিশ্বকাপে এসে সেটা টের পাচ্ছে। এতদিন ছোট ছোট করে জমতেছিল, আজকে এরে ভিসা দেয় না, কালকে আইপিএল ওরে ভিসা দেয় না, পাকিস্তানি বংশোদ্ভূত বললে পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএল এ নিষিদ্ধ, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিষিদ্ধ, এগুলো ছিল ছোট 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 পাথর। কিন্তু এবার টি-20 বিশ্বকাপকে সামনে রেখে জিনিসগুলো একটা মহা পাহাড়ে পরিণত হয়েছে। প্রথমত বাংলাদেশের সঙ্গে বিবাদটা এমন জায়গায় গেছে যে বাংলাদেশের একজন খেলোয়াড় যাচ্ছে আইপিএল খেলতে, তাকে প্রকাশ্যে সরকার দলীয় লোকেরা হুমকি ধামকি দিচ্ছে, বিমানবন্দর থেকে বেরোতে পারবে না, অমুক তমুক। এরপরে সেই খেলোয়াড়কে বিনা নোটিশে প্রত্যাহার করা হয়েছে, এবং বাংলাদেশের যে ওখানে একটা নিরাপত্তা থ্রেট তৈরি হয়েছে,
এটা তো বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না, এটা বুঝতে আপনি সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝবেন। আর কিছু না, আমার এখানে কন্টেন্ট দেখলেই বুঝবেন। এই কন্টেন্টের নিচে ইন্ডিয়ানরা যে কমেন্টগুলো করে, এরপর আপনার সাহস হয় যে এই কমেন্ট যারা করতেছে ওই জায়গায় আমি যাব। যে ভাষায় এরা কমেন্ট করে, কোনো কন্টেন্ট দেখে না, কিচ্ছু না, যে অশ্লীল ভাষায় এরা কমেন্ট করে, তার মানে এই লোকটা তো আপনার হাতের কাছে পেলে মারবে। এই ব্যাপারটা তো আসলে সোশ্যাল মিডিয়ায় বলে দেয়, এটার জন্য বিশেষজ্ঞ হইতে হয় না। তো সেই জিনিসগুলো ঘটতেছে, একটা থ্রেটের মধ্যে আছে, ফলে বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এখন ব্যাপারটা সলভ করার জন্য আইসিসি সর্বোচ্চ চেষ্টা করতেছে। আইসিসি বলতে আমি ইন্ডিয়ান যে ডমিনেন্স, এর বাইরেও তো আইসিসি আছে। মানে ইংল্যান্ডের ওখানে একটা সে আছে, বড় সে, অস্ট্রেলিয়ার বড় সে আছে, বাকিদের ছোট ছোট সে থাকলেও পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এদের ছোট ছোট থাকলেও সে আছে। এখন এই অন্যান্য যে যাদের সে আছে, তারা তো মনে করতেছে বাংলাদেশের দাবিটা যৌক্তিক করে বাংলাদেশকে কনভিন্স করতে হবে। শেষ পর্যন্ত আইসিসির যে থিওরিটা আবিষ্কার করছে, আদার দ্যান ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার সম্মতি ছাড়াই আইসিসি একটা ডক্ট্রিন তৈরি করছে। সেটা কি, ওই যে কেউ বলতেছেন অস্ট্রেলিয়ার বদলে, কেউ বলতেছেন আয়ারল্যান্ডের বদলে, যে বাংলাদেশকে পাঠিয়ে দেওয়া হবে ওই গ্রুপে আয়ারল্যান্ডের জায়গায়। সেক্ষেত্রে আয়ারল্যান্ড ইন্ডিয়া খেলবে, তাদের এখানে ঝামেলা নেই, বাংলাদেশ খেলবে ওখানে। তাহলে আপাতত বড় সমস্যাটা ঠেক দেওয়া যায়, ঠেক দেওয়া আর কি, একটু প্রলেপ দিয়ে বড় সমস্যাটা সমাধান করা যায়। এর বাইরেও সমস্যা থেকে যাবে। বাংলাদেশের ইস্যুটা শেষ হওয়ার পরে দেখবেন আপনি সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূতদের ভিসা পাওয়া না পাওয়া। এখনো পর্যন্ত ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ, রেহান, ওরা ভিসা পায় নাই। পাকিস্তানি বংশোদ্ভূত সিকান্দার রাজা, জিম্বাবুয়ের ক্যাপ্টেন, সে এখনো ভিসা পায় নাই। যাই হোক, সেগুলো সমস্যাও ফেস করতে হবে আইসিসিকে, এটা আইসিসিকেই ফেস করতে হবে। আপাতত আইসিসির এই যে ডক্ট্রিন, এই ডক্ট্রিনে বাংলাদেশ রাজি হয়ে যাবে। এখন ইন্ডিয়া রাজি হবে কিনা, এখানে আইসিসি যেটা ভাবছিল যে ইন্ডিয়ার যাকে মনে করা হয়, জয়সার ডান হাত মনে করা হয়, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে তো কার্যত জয়সা চালাচ্ছেন। যতই তিনি আইসিসি সভাপতি হিসাবে বিপাকে পড়ুক, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও তো তিনিই চালাচ্ছেন, ফলে তার কথা মতোই চলবে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের অংশটায় যে লোকটার সবচেয়ে বেশি প্রভাব, সেই আইসিসি কর্মকর্তাকে নিয়েই আসলে আইসিসির দুজন কর্মকর্তা আসতে চাইছিল। এখানে আবার বাংলাদেশে একটা কূটনৈতিক কারণে বা যে কোনো কারণে হোক, ওই ইন্ডিয়ান ভদ্রলোকের ভিসা আটকায় দিছে। ফলে আসছেন যে ভদ্রলোক, ওই একজনই আসছেন, ওনাকেই আসলে সব ডিল করতে হবে। এখন এই জায়গাটা বাংলাদেশকে উনি যদি ওই প্রস্তাব দেন যে ওকে তোমরা শ্রীলঙ্কায় খেলো, কিন্তু তোমাদের গ্রুপটা চেঞ্জ করে দিচ্ছি, বাংলাদেশ আপত্তি করবে না। এখন আইসিসি চ্যালেঞ্জ হচ্ছে এই প্রস্তাবে ইন্ডিয়াকে রাজি করানো। আয়ারল্যান্ডও আপত্তি করবে না, বাকি কোনো বোর্ড আপত্তি করবে না, কারণ সবাই বুঝতেছে বাংলাদেশের দাবিটা ন্যায্য, ফলে বাংলাদেশকে শ্রীলঙ্কায় দেওয়াটাই বেটার সমস্যা সমাধানের জন্য। সবাই এখানে, এখন যদি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড রাজি না হয়, তাহলে কিন্তু আইসিসির কিছু করা নাই, অ্যাজ দেয়ার হোস্ট কান্ট্রি। আজকে এটা নিয়ে মনি ভাই, তারেক মাহমুদ একটা ওই কি হইলে কি হবে ঘরানার লেখা লিখছেন, ওটা পড়লে আপনারা সুন্দর পরিষ্কার হবেন যে পরবর্তী পদক্ষেপগুলো কি হতে যাচ্ছে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যদি রাজি না হয়, মানে আইসিসি এখন বাংলাদেশের পক্ষে একটা প্রস্তাব তাকে দিতেই হবে। আজকে যে তারা আসছে, যে বৈঠকগুলো হবে, এই বৈঠকগুলো শুরুটা হবে, তারা বলবে যে না আপনারা আসেন, ইন্ডিয়া খেলেন, অমুক তমুক, বাংলাদেশ যখন জোরালোভাবে প্রেজেন্টেশনটা দিবে, তারপরে তারা বলবে যে ওকে দিস ইজ আওয়ার প্রপোজাল। বাংলাদেশ এটাতে রাজি হবে, কোনো সন্দেহ নাই। এখন আইসিসির মূল চ্যালেঞ্জ যেটা দেখেন, মানে ব্যাপারটা এরকম যে নিজে নিজেরে কনভিন্স করা। আইসিসিকে তো আমরা বলতেছি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, ওই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে কনভিন্স করতে হবে যে বাবা আমরা এই প্রস্তাবটা বাংলাদেশকে দিছি, বাংলাদেশ রাজি হয়েছে, তোমরা রাজি হও। হোস্ট কান্ট্রি হিসাবে তাদের রাজি হওয়াটা সবচেয়ে জরুরি। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যদি রাজি হয়, মানে ইন দ্য মিন টাইম জয়সার যদি তাদের পলিটিশিয়ানদের, মানে তার বাবা সহ বাকিদেরকে কনভিন্স করতে পারেন যে বিশ্বকাপটা বাবা আমারে যে কোনোভাবে হোক ছাড়ায় দাও, তারপরে পলিটিক্স করো, তাহলে তো ভালো। তা না হলে তাকে বহু ঝামেলা ফেস করতে হবে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যদি বলে, মানে রাষ্ট্র থেকে যদি বলা হয় যে না এগুলা মাইনো না, তাহলে ব্যাপারটা আসলে বিশ্বকাপটা এখানে বদল। আমি আগেও যেটা বলছি যে ওই যে আইসিসির ভাঙনের শুরুটা তাহলে কিন্তু এখান থেকে হবে, যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যে মুহূর্তে বলবে যে না আমরা এই প্রস্তাবটা মানি না, বাংলাদেশকে ইন্ডিয়ায় এসেই খেলতে হবে, সঙ্গে সঙ্গে এই জিনিসটা দুটো ঘটনা ঘটাতে পারে। এক হচ্ছে আইসিসিকেই ভেঙে ভাঙনের মুখে ঠেলে দিতে পারে, যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ কি, এখানে দেখেন সাফারার টিম কিন্তু বাংলাদেশে একা না,
এখানে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে, অনেকগুলো পক্ষ। যখন বিষয়টা হলিস্টিক ওয়েতে আইসিসি সবাই যাবে, তখন দেখেন কারা কারা ইন্ডিয়ান বোর্ডের বিরোধী পক্ষে হিসাবে টেবিলের এ পাশে বসবে। প্রথমত পাকিস্তান ক্রিকেট বোর্ড তো বসেই আছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের হচ্ছে কোনো ইস্যুর দরকার নেই। ইন্ডিয়ার কনসেপ্ট ওটা ভালো হোক মন্দ হোক, ওটার বিপক্ষেই বসবে তারা। ওরা আগে থেকে ওই চেয়ারে বসে আছে। বাংলাদেশ বসবে ওখানে গিয়ে, আমেরিকা বসবে। আমেরিকান ক্রিকেট বোর্ড যদিও আইসিসি চালাচ্ছে, কিন্তু আমেরিকান যে অথরিটি তারা বসবে বাংলাদেশের পক্ষে। কারণ কি, তাদের গুরুত্বপূর্ণ 4জন মেম্বারে ইন্ডিয়া আটকায় দিছে। ইংলিশ ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ একটা অবস্থায় হয়তো মাঝখানে নিরপেক্ষ অবস্থায় থাকতে চাইবে। জিম্বাবুয়ে কোনো কথাবার্তা ছাড়াই বাংলাদেশের পাশে এসে বসবে। প্রথমত জিম্বাবুয়ে বাংলাদেশের খুব মিত্র শক্তি ক্রিকেটে, সেইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের ক্যাপ্টেনের ভিসা আটকে গেছে। এবং জিম্বাবুয়েতে সিকান্দার রাজার যে জনপ্রিয়তা তার টিমমেটদের মধ্যে, এটা কল্পনাতীত ব্যাপার। ফলে সিকান্দার রাজাকে রেখে তারা টিম কোনোভাবেই আসবে না। মানে একটা বড় সংখ্যার দেশ তারা এই বিভিন্ন ইস্যুতে বিশ্বকাপকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আমি যদি ধরেও নেই যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারা ইন্ডিয়ার পাশে থাকবে, তাও কিন্তু দেখবেন সংখ্যাগরিষ্ঠ দেশ বিপক্ষে টেবিলের এই পাশে চলে আসছে। আপনার কাছে মনে হবে ক্রিকেট খেলুড়ের দেশ হিসাবে ইউএই, ওমান এরা ছোট ছোট, কিন্তু যখন সদস্য হিসাবে ভোটাভুটির কথা আসবে, ওখানে ভয়েসের কথা আসবে, তখন তো ভয়েস সবার সমান। ইউএই, ওমান ওরা তো খেলতেই আসতে পারবে না যদি পাকিস্তানি বংশোদ্ভূতদের ভিসা না হয়। ফলে ওরাও অটোমেটিক, মানে এসিসির বৃহৎ অংশ, এসিসিতে শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া আর শ্রীলঙ্কা কি অবস্থান নেবে সেটা বোঝা কঠিন। শ্রীলঙ্কা এসব সংকটে এর আগে যতবার হয়েছে প্রতিবার আহ, কোন পজিশনে শেষ পর্যন্ত যাবে। ওদের সঙ্গে পাকিস্তানের রিলেশন খুব ভালো, সবসময় ক্রিকেটীয় রিলেশন টপনস থাকে, এবং ইন্ডিয়ার সঙ্গে কখনোই রিলেশনটা টপনস থাকে না। কিন্তু এবার যেহেতু তারা কো হোস্ট, ফলে তারা কি ইন্ডিয়ার পাশে থাকবে নাকি পাকিস্তানের ওই মিত্রতার কারণে এ পাশে থাকবে বলা মুশকিল। কিন্তু ডিভাইডেড হবে। আইসিসির বোর্ড মিটিং যেটা এখন ইমার্জেন্সি করতে হবে আজকের পরে, এটা ডিভাইডেড হবে, এটা একমত আর হওয়া সম্ভব না। এখন কথা হচ্ছে যে যদি এখানে সুবিচার না আসে, আইসিসির এই ডিভাইডেশন সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার ভোটে মনে করা যাক যে এই অবস্থায় বিশ্বকাপ চালা যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তাহলে কিন্তু এই রাষ্ট্রগুলো সবাই মিলে সিএসএ চলে যেতে পারবে, কোর্ট অফ আরবিট্রেশনে। যেটা আমি শুরু থেকে বলতেছি যে বাংলাদেশের সামনে সবচেয়ে ভালো পথ হচ্ছে, মানে সহজ পথ হবে এই সংকট চূড়ান্ত হলে কোর্ট অফ আরবিট্রেশনে চলে যাওয়া। কারণ আমাদের হাতে ওই যে এখন তো আমাদের হাতে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গত ডিসেম্বরের আইসিসি অ্যাসেসমেন্টের কপিটা, যেটা গোপন কপি। অনেকে আমাদের এখানকার কন্টেন্ট ক্রিয়েটরও বলতেছে যে গোপন কপি কেন ফাঁস করলেন আসিফ নজরুল ভাই। এই লোক তো আইনজীবী, এই লোক তো সারা দেশের বড় বড় আইনজীবীরে পড়ায়, ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান। ফলে সে জানে কেন ফাঁস করছে। সেই জিনিসটা ফাঁস করে দিচ্ছে বলে আজকে দেখেন সর্বাত্মক লেভেলে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে। আজকে প্রথম আলোর রিপোর্টেও জিনিসটারে বলা হয়েছে যে ওইটা হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। এই কথাটা তো আমাদের বলার সুযোগ ছিল না। এই জিনিসগুলো হয় কি, মিডিয়া তো আসলে এইসব ব্যাপারে একটা ভূমিকা রাখে। বড় বড় মিডিয়া আউটলেট যখন বলে দেয় যে না এই জিনিসটা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে, তখন ওই নেগোসিয়েশন পাওয়ারটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেড়ে যায়। ওটা জেনে শুনে আসিফ নজরুল ওটা বাজারে ছেড়ে দিচ্ছেন যে এরকম একটা জিনিস আছে। ফলে এই জিনিসটাই সবচেয়ে বড় রোল প্লে করবে কোর্ট অফ আরবিট্রেশনে। যদি এই পক্ষগুলো সবাই একত্রিত হয়ে গিয়ে বলে যে আমার খেলোয়াড়দের ভিসা দিচ্ছে না, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার সমস্যা, আবার কেউ গিয়ে বলবে যে না আমাদের খেলোয়াড়দের যেহেতু দেখতে মঙ্গোলিয়ানদের মতো, ওরা এখন মঙ্গোলিয়ানদের চীনা ভেবে পিটায় মারতেছে, আমরা যাব না, এগুলো মিলায় কিন্তু বিশ্বকাপ এখানে শেষ। আজকে যদি এখানে প্রপার একটা সমঝোতা না হয়, যেটা আমি কন্টেন্টের শুরুতে বললাম যে আজকে ঢাকায় যে বৈঠকগুলো হবে সেটা আসলে শুধু বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করবে তা না। এই বৈঠকগুলোতে সব পক্ষ যদি নমনীয় না হয়, সব পক্ষ যদি সুন্দর সমাধানের পথে না যায়, তাহলে আইসিসির ভাগ্য একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। এটা সম্ভবত ডালমিয়া সাহেব যখন আইসিসিকে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের চক্র থেকে বের করে এনে একটা সাবকন্টিনেন্টাল ডমিনেশনে তো আনলেন, তারপরে আর আইসিসি এত বড় সংকটে কখনো পড়ে নাই।
কখনো পড়ে নাই। এটা আইসিসির বৃহত্তম সংকট ফেজ হইতে যাচ্ছে। যারা ভাবতেছেন যে ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশের একটা ডোমেস্টিক ইস্যু আর ইন্ডিয়ার একটা ডোমেস্টিক ইস্যু, না, এইটা অনেক বড় একটা সংকটে পরিণত হতে যাচ্ছে। ডালমিয়া সাহেব একসময় স্বপ্ন দেখছিলেন এবং সেইভাবেই স্বপ্নটা উনি বাস্তবায়ন করছিলেন, জগমোহন ডালমিয়া, যে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ইন্ডিয়া মিলে হবে একটা জোট এবং এই জোটটা আসলে বিশ্ব ক্রিকেট ডমিনেট করবে, বিশ্ব ক্রিকেট শাসন করবে এবং সেটা অন্যায়ভাবে না। সেখানে ওনার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় সঙ্গী ছিলেন পাকিস্তানের এহসান মানি, এবং তখন ওনরা এই জাতপাত, ধর্ম, জাতিগোষ্ঠী, রাষ্ট্র পরিচয় এগুলো দেখেন নাই। ওনরা একটা সুন্দর মানে যাদের প্রকৃত মানে গণতন্ত্র বলতে যা বোঝায় যে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সবচেয়ে বেশি ক্রিকেট খেলি, আমাদের হাতেই থাকবে ব্যাপারটা, সেটা করতে চাইছিলেন। সেটা মানে বুমেরাং হয়ে গেছে ওনার প্রয়াণের পরে, বা উনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে জিনিসটা বুমেরাং হয়ে গেছে। যাই হোক, এখন আরেকবার সম্ভবত পালাবদলের সময় আসছে, নতুবা রিয়েলিটি চেকের সময় আসছে। আমি জানি না শেষ পর্যন্ত কোনটা হবে, তবে আজকে সেইটা শুরু হবে ঢাকায়। এই শুরু কেমন হয় সেটা দেখার অপেক্ষায় থাকলাম। সন্ধ্যা পর্যন্ত নিশ্চয়ই জানা যাবে যে বৈঠকগুলোতে কি হলো বা আউটপুট কি হচ্ছে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা।